বিষ না থাকলেও সাপকে বিষধর হবার অভিনয় করতে হবে। একটি সাপকে শত্রুরা ততক্ষণই ভয় পাবে যতক্ষণ তার দাঁতে বিষ থাকবে। বিষহীন সাপকে যে কেউ ঘায়েল করে ফেলবে, তাই নিজেকে রক্ষা করার জন্য হলেও সাপকে বিষধর হবার অভিনয় করতে হবে। এক কথায়, শত্রুর নিকট নিজের দুর্বলগুলো কখনই প্রকাশ করা যাবে না। প্রাচীন পৃথিবীর সেরা দার্শনিকদের কথা বলতে গেলে অনেকেরই নাম বলা যাবে, কিন্তু যদি বলা হয় সেরা দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, তখন কিন্তু একটা নামই মাথায় আসে: চাণক্য। প্রাচীন ভারতের কূটনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নাম। ইতিহাসের সবচেয়ে চতুর মন্ত্রীদের একজন বললেও ভুল হবে না। চনক ঋষির পুত্র বলেই তার নাম চাণক্য। যে সময়ে মগধে নন্দবংশে নামে এক রাজবংশ ছিল। ওই রাজবংশের শেষ রাজা ছিলেন ধনানন্দ। ধনানন্দের সৎ ভাই ছিলেন চন্দ্রগুপ্ত। রাজা ধনানন্দ প্রজাদের কাছে একদমই প্রিয় ছিল না। পিতা মহাপদ্মনন্দের মৃত্যুর পর দাসী মাতা মুরা ও সৎ ভাই চন্দ্রগুপ্তকে রাজ্য থেকে তাড়িয়ে দেন। অপমানিত চন্দ্রগুপ্ত তার ভাই ধনানন্দের পরাজিত করে মগধের সিংহাসন দখলের চেষ্টা করেন, কিন্তু সে চেষ্টায় তিনি ব্যর্থ হন এবং জীবন বাঁচাতে জঙ্গলে গিয়ে নির্বাসিত জীবনযাপন করতে থাকেন। মহারাজা ধনানন্দের পিতৃশ্রাদ্ধ করার জন্য একজন ব্রাহ্মণের প্রয়োজন হয়। ব্রাহ্মণ শঙ্করের দায়িত্ব পড়ে মন্ত্রী শঙ্কটার উপর। তিনি চাণক্যকে মহারাজা ধনানন্দের পিতৃশ্রাদ্ধে পুরোহিত্য করার জন্য অনুরোধ জানান। সে অনুরোধে চাণক্য যথাসময়ে রাজপ্রাসাদে উপস্থিত হয়ে পুরোহিত্য আসনে গ্রহণ করেন। চাণক্যের চেহারা খুব ভালো ছিল না। পুরোহিতের আসনে ব্রাহ্মণ চাণক্যকে দেখে মহারাজা ধনানন্দ ভীষণ ক্রুদ্ধ হয়ে যান এবং তাকে তিরস্কার করে সেখান থেকে বের করে যেতে বলেন। পণ্ডিত চাণক্য প্রথমে রুষ্ট না হয়ে মহারাজাকে হিতবাক্য বোঝাতে চেষ্টা করে, কিন্তু রাজা ধনানন্দ কোনো প্রবোধ না শুনে অপর লোক দ্বারা চাণক্যকে যথেষ্ট অপমান করে। চাণক্য এবার ক্রুদ্ধ হয়ে যায়, সেখান থেকে বেরিয়ে চলে আসেন এবং এই অপমানের প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা করেন। অপরদিকে চন্দ্রগুপ্ত যখন বিন্ধানের জঙ্গলে পলাতক ও নির্বাসিত জীবনযাপন করছিলেন, তখন ঘটনাচক্রে ওই চাণক্যর সাথেই তার সাক্ষাৎ হয়। চন্দ্রগুপ্ত তার সমস্ত কথা চাণক্যকে খুলে বলেন এবং ধনানন্দের পরাজিত করে মগধের সিংহাসন দখলের চাণক্যকে পরামর্শ ও সাহায্য কামনা করেন। এদিকে চাণক্য ছিলেন প্রখর কুটিল বুদ্ধি সম্পন্ন পণ্ডিত। চন্দ্রগুপ্ত চাণক্যকে তার গুরু, উপদেষ্টা ও মন্ত্রদাতা হিসেবে মেনে নেন। চাণক্যের সক্রিয় সহযোগিতায় চন্দ্রগুপ্ত ক্রমে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন এবং শুরু হয় চাণক্যের সুনিপুণ পরিকল্পনা অনুসারে ধনানন্দকে পরাজিত করে মগধের সিংহাসন দখল করা। সিংহাসন আরোহণ করার পর মাতা মুরা ও নামানুসারে নন্দবংশের পরিবর্তে রাজবংশের নামকরণ হয় মৌর্য বংশ এবং পণ্ডিত চাণক্যকে করেন রাজ্যের প্রধানমন্ত্রী। চাণক্যের ব্যাপারে প্রচলিত সবচেয়ে জনপ্রিয় উপকথাটি উল্লেখ আছে যৌন উপকথায়। এখানে বলা হয়, চাণক্য মনে করতেন যে কোনো দিন চন্দ্রগুপ্তের খাবারে বিষ দিয়ে তাকে হত্যা করার প্রচেষ্টা চালাতে পারে শত্রুরা। তাই চন্দ্রগুপ্তের দেহে অনাক্রমতা তৈরি করার লক্ষ্য তিনি প্রতিদিন চন্দ্রগুপ্তের খাবারে অল্প পরিমাণে বিষ মিশিয়ে দিতেন। চন্দ্রগুপ্তের অবশ্য এ ব্যাপারে অবগত ছিলেন না। তিনি অজ্ঞাতসারে বিষ মিশ্রিত খাবার তার গর্ভবতী স্ত্রী দুর্ধরার সাথে ভাগাভাগি করে খান, যিনি সন্তান প্রসব থেকে মাত্র কয়েকদিন দূরে ছিলেন। বিষের প্রতিক্রিয়ায় দুর্ধরা মৃত্যুশয্যায় উপনীত হলে তার গর্ভের সন্তানকে বাঁচাতে চাণক্য তার পেট কেটে শিশুটিকে রক্ষা করেন। এই শিশুটি বিন্দুসার, যিনি চাণক্যের শিষ্যত্ব গ্রহণ করেন এবং চন্দ্রগুপ্তের পরে সিংহাসনে বসে। চাণক্যের জীবনের শ্রেষ্ঠ কাজ নিঃসন্দেহে অর্থশাস্ত্র। 2000 বছরের অধিক সময় পেরিয়ে গেলেও অর্থশাস্ত্রের অনেক আলোচনা এখনো সমানভাবে প্রসঙ্গিত এবং ভবিষ্যতেও থাকবে। এই বইটিকে একটি বিশ্বকোষ বললেও কম বলা হবে। কি নেই এতে? দার্শনশাস্ত্র, নীতিশাস্ত্র, রাষ্ট্রনীতি, বাজেট ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, সরকার পরিচালনা নীতি, বাজার ব্যবস্থা, বাণিজ্য, সমরনীতি, খনিজ সম্পদের ব্যবহার, পরিবেশ, প্রকৃতি, চিকিৎসা শাস্ত্র, কৃষি এবং রাষ্ট্র পরিচালনা, আরও যত বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন সমস্ত কিছু এই বইয়ের মধ্যে। 283 খ্রিস্টপূর্বাব্দে এই মহান দার্শনিক এবং রাজনীতিবিদ মৃত্যুবরণ করেন। কিভাবে মৃত্যুবরণ করেছিল তা নিয়ে আছে বিস্তর মত পার্থক্য। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। শ্রেষ্ঠ গুরুমন্ত্র হচ্ছে নিজের গোপনীয়তা কারো কাছে প্রকাশ না করা।